জন কিটসের টু অটম, বাংলায় যাকে আমরা বলি শরতের প্রতি, ইংরেজি ভাষার সবচেয়ে নিখুঁত ছোট কবিতাগুলোর একটা হিসেবে এটাকে ধরা হয়। কিন্তু জানেন, এটা শুধু একটা ঋতুর প্রশংসা নয়, এর গভীরে লুকিয়ে আছে কবির নিজের জীবনের সমাপ্তিকে মেনে নেওয়ার এক অসাধারণ শৈল্পিক প্রস্তুতি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কিটস একটা সাধারণ ঋতুকে কেন্দ্র করে শৈল্পিক সৃষ্টি, জীবন আর মৃত্যুর মতো গভীর দর্শনকে তুলে ধরেছেন। চলুন আর দেরি না করে কবিতার একেবারে ভেতরে ডুব দেওয়া যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে এই মাস্টারপিসটা প্রকৃতির চক্রকে কাজে লাগিয়ে পরিপূর্ণতা আর একটা সুন্দর সমাপ্তির এক অবিশ্বাস্য গল্প বলে। তো আমাদের আজকের আলোচনাটা ঠিক কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ এটা। আমরা প্রথমে কবিতার প্রেক্ষাপটটা জানব, তারপর প্রত্যেকটা স্তবকের গভীরে যাব, আর সবশেষে খুঁজে বের করার চেষ্টা করব কেন এই কবিতাটা আজও এত জীবন্ত। তাহলে শুরু করা যাক কিটসের শেষ শ্রেষ্ঠ কৃতি নিয়ে। ভাবা যায় এই কবিতাটা ছিল তার বিখ্যাত গ্রেট ওডস অফ 1819-এর একেবারে শেষ কবিতা। আর কি আশ্চর্য শান্ত একটা কবিতা, তাই না? অথচ এটা এমন এক সময় লেখা যখন কিটসের নিজের জীবনটা ছিল কিন্তু একেবারে উল্টো, চরম অশান্ত। একদিকে পয়সার অভাব, অন্যদিকে শরীর ভেঙে পড়ছে যক্ষায়। এই রকম একটা পরিস্থিতির মধ্যে থেকে এমন একটা নির্মল শান্ত কবিতা বেরিয়ে আসাটা সত্যি বলতে এটাকে প্রায় অলৌকিকই মনে হয়। এই টাইমলাইনটা একবার দেখুন, এটা কিটসের অবিশ্বাস্য সৃজনশীলতার একটা ঝলক মাত্র। ভাবুন, মাত্র কয়েকটা মাসের মধ্যে তিনি ইংরেজি সাহিত্যের সেরা কিছু কবিতা লিখে ফেলেন, আর যার শেষটা হয় টু অটম দিয়ে। উনি হয়তো তখন জানতেন না, কিন্তু এটাই ছিল তার সৃষ্টিশীল জীবনেরও একরকম সমাপ্তির ঘোষণা। আর এই অসাধারণ কবিতাটার জন্ম কিন্তু কোনো গভীর দার্শনিক চিন্তা থেকে হয়নি। এটা এসেছিল উইনচেস্টারের কাছে এক বিকেলে হাঁটার খুব সাধারণ একটা অভিজ্ঞতা থেকে। কিটস শরতের কেটে নেওয়া ফসলের মাঠে, যা সাধারণত শূন্যতার প্রতীক, তার মধ্যেও একটা অদ্ভুত উষ্ণতা আর সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন। আসলে এই সাধারণ দৃশ্যকে অসাধারণ করে তোলার ক্ষমতাই ছিল তার প্রতিভার আসল জাদু। বেশ, এবার আমরা কবিতার একেবারে ভেতরে ঢুকছি। শুরু করছি প্রথম স্তবক দিয়ে। এখানকার মূল ফোকাস হলো প্রাচুর্য, মানে অ্যাবান্ডেন্স, প্রকৃতির একেবারে কানায় কানায় ভরে ওঠার ছবি। শুরুটা খেয়াল করুন, কবিতাটা শুরুই হচ্ছে শরৎ আর সূর্যকে দুই বন্ধু হিসেবে দেখিয়ে। আর তারা একসঙ্গে কি করছে? ষড়যন্ত্র করছে। তবে এটা কোনো খারাপ ষড়যন্ত্র নয়, এটা হলো সৃষ্টির ষড়যন্ত্র। তাদের একটাই লক্ষ্য, প্রকৃতিকে ফলে ফুলে একদম টই টুম্বুর করে দেয়া। কিটস এখানে বলছেন যে সৃষ্টি আসলে একা হয় না, এটা একটা বন্ধুত্বপূর্ণ বোঝাপড়ার মতো। কিটস এখানে যা করেছেন তাকে বলা যায় একটা সেন্সরি ওভারলোড, মানে ইন্দ্রিয়ের একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। উনি কিন্তু শুধু বলে যাচ্ছেন না কি কি আছে, উনি চেষ্টা করছেন যেন আমরাও সেটা অনুভব করতে পারি। ওই যে ফলের ভারে ডালগুলো নুয়ে পড়ছে, মধুর চটচটে ভাবটা, কিংবা ওই উষ্ণতা যেটাতে মৌমাছিগুলো বোকা বনে ভাবছে, আরে গরমকাল তো এখনো শেষ হয়নি। এই সব কিছু মিলিয়ে একটা উপচে পড়া প্রাচুর্যের ছবি তৈরি হয়, এতটাই বেশি যে প্রায় অসহনীয় মনে হতে পারে। চলুন এবার দ্বিতীয় স্তবকে যাই। এখানে শরৎকে একজন মানুষ হিসাবে কল্পনা করা হয়েছে। প্রথম স্তবকের ওই যে বিপুল কর্মযোগ্য, তারপর এই স্তবকে নেমে আসে এক অদ্ভুত শান্তি। এখানে শরৎ আর শুধু একটা ঋতু নয়, সে যেন এক শিল্পী যে তার সেরা কাজটা শেষ করে পরম তৃপ্তিতে বিশ্রাম নিচ্ছে। কবি এখানে সরাসরি শরৎকে বলছেন, তোমাকে কে দেখেনি? যেন শরৎ আমাদের আশেপাশেই আছে। আর সে কী করছে? কোনো তাড়াহুড়ো নেই, একেবারে শান্তভাবে বসে আছে শস্যের ভাণ্ডারে। এই ছবিটা একটা গভীর শান্তি আর পরিপূর্ণতার অনুভূতি এনে দেয়, তাই না? যেন সব কাজ শেষ, এখন শুধু দেখার আর উপভোগ করার পালা। কিটস এখানে শরতের চার চাকতে ভিন্ন রূপ এঁকেছেন। একজন নিশ্চিন্তে বসে আছে, একজন ঘুমে ঢুলছে, একজন খুব সাবধানে ফসল নিয়ে পার হচ্ছে, আর আরেকজন ঘন্টার পর ঘন্টা ধরে আপেলের রস তৈরি হওয়া দেখছে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা ছবিতে কাজ করার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এটা শুধু দিনের বেলা গড়িয়ে যাওয়ার ছবি নয়, এটা আসলে কর্ম থেকে বিশ্রামের দিকে, সৃষ্টি থেকে পর্যবেক্ষণের দিকে একটা দার্শনিক যাত্রা। এই ছবিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
শরৎ এখানে সেই শিল্পীর মতো যে তার মাস্টারপিস তৈরি করার পর শান্তভাবে সেটাকে দেখছে, উপভোগ করছে। কিন্তু এই শান্তির মধ্যেই প্রথমবারের মতো একটা পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে। ওই যে সিডার প্রেস থেকে আপেলের শেষ রসটুকু চুইয়ে পড়ছে, এই ছবিটা আমাদের মনে করিয়ে দেয় পরিপূর্ণতার পরের ধাপটাই হলো ক্ষয় আর রূপান্তর, আর এটাই কবিতার টার্নিং পয়েন্ট। আচ্ছা, এবার আমরা একদম শেষ স্তবকে চলে এসেছি। এখানে এসে কবিতার মেজাজ আর ফোকাস দুটোই পুরোপুরি বদলে যায়। প্রথম দুই স্তবকের দেখা বা ছোঁয়ার জগৎ থেকে আমরা এবার ঢুকে পড়ছি শব্দের জগতে, আর এটা হলো শরতের নিজস্ব সঙ্গীত। স্তবকের শুরুতেই এই বিখ্যাত প্রশ্নটা, বসন্ত মানেই তো নতুন জীবন, নতুন গান, কোলাহল। তার তুলনায় শরৎকে তো নীরবই মনে হয়, তাই না? কিন্তু কিটস এই প্রশ্নটা করেছেন শুধু এই পুরনো ধারণাটাকে ভাঙার জন্য। তিনি আমাদের এক নতুন ধরনের সৌন্দর্যের খোঁজ দিতে চলেছেন। আর কিটসের উত্তরটা দেখুন কি অসাধারণ। তিনি বলছেন, অতীতের জন্য আফসোস করে লাভ নেই, বসন্তের গান নেই তো কি হয়েছে, তোমারও তো নিজস্ব গান আছে, বর্তমানের সৌন্দর্যটাকে দেখো। তিনি এটাই দেখাচ্ছেন যে একটা মরিয়া যাওয়া দিন বা একটা সফট ডাইং ডেরও নিজস্ব সৌন্দর্য আর সঙ্গীত থাকতে পারে, সমাপ্তিরও একটা মহিমা আছে। আর এটাই হলো শরতের সেই নিজস্ব সঙ্গীত। এখানে বসন্তের মতো তারুণ্যের উচ্ছ্বাস নেই। কি আছে? আছে মশার শোকাতুর গুঞ্জন, দিনের শেষে ঘরে ফেরা ভেড়ার ডাক, ঝিঁঝি পোকার একটানা সুর। এই শব্দগুলো হয়তো আনন্দের নয়, কিন্তু এগুলো একটা বিদায়ের সুর তৈরি করে, একটা চক্রের শান্ত সমাপ্তি ঘোষণা করে। আর এটাই শরতের বিষণ্ণ মধুর সঙ্গীত, যা সুন্দর কারণ তা ক্ষণস্থায়ী। এতক্ষণ আমরা কবিতার শরীরটা নিয়ে কথা বললাম, এবার তার আত্মার গভীরে ঢোকা যাক। আমরা দেখব এই কবিতাটা কিভাবে কিটসের অন্যান্য কাজের সাথে সম্পর্কিত আর কিভাবে এটা তার জীবন দর্শনকে তুলে ধরে। এই স্লাইডটা কিন্তু দারুণ একটা তুলনা তুলে ধরে। কিটস আরেকটা বিখ্যাত কবিতা ওড অন আ গ্রীসিয়ান আর্নে তিনি শিল্পের সেই হিমায়িত চিরস্থায়ী সৌন্দর্যের কথা বলেছেন, যা সময়ের ঊর্ধ্বে। কিন্তু টু অটমে এসে আমরা তার ভাবনার এক বিরাট পরিবর্তন দেখতে পাই। এখানে তিনি জীবনের পরিবর্তনশীল ক্ষণস্থায়ী সৌন্দর্যকেই আলিঙ্গন করছেন। তিনি যেন বুঝতে পারছেন, থেমে থাকা পরিপূর্ণতার চেয়ে জীবনের এই স্বাভাবিক প্রবাহটাই আসলে বেশি সুন্দর, বেশি জীবন্ত। আর এখানেই চলে আসে কিটসের সেই বিখ্যাত আইডিয়াটা, নেগেটিভ ক্যাপাবিলিটি। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এর মানেটা কি? সহজ কথায় বললে, জীবনের যে অনিশ্চয়তা, যে রহস্য, যে সন্দেহগুলো আছে, সেগুলোকে কোনো সহজ উত্তর খোঁজার চেষ্টা না করে বিরক্তি ছাড়াই মেনে নেওয়া। আর টু অটম কবিতাটা যেন এই আইডিয়ারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। দেখুন, এখানে কবি কিন্তু কোনো প্রশ্ন করছেন না, কোনো অভিযোগ করছেন না, তিনি শুধু দেখছেন প্রকৃতির এই আসা যাওয়া, এই চক্রটাকে খুব শান্তভাবে গ্রহণ করছেন। আর এটাই তো মেনে নেওয়ার আসল শিল্প, তাই না? এমনকি কবিতার গঠনটাও কিন্তু এর থিমকে আরও শক্তিশালী করে। এটা একটা ওল্ড বা স্তোত্রের ফর্মে লেখা, যা শরৎ ঋতুকে একটা আলাদা মর্যাদা দেয়। তিনটি স্তবকের ধীর স্থির অগ্রগতি আর আয়াম্বিক পেন্টামিটারের সেই স্বাভাবিক হৃদস্পন্দনের মতো ছন্দ, সব কিছু মিলে প্রকৃতির ধীর স্থির কিন্তু অনিবার্য চক্রটাকেই তুলে ধরে। এখানে ফর্ম আর কন্টেন্ট যেন একেবারে মিলেমিশে এক হয়ে গেছে। বেশ, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন সংক্ষেপে বোঝার চেষ্টা করি কেন এই কবিতাটা এত বছর পরেও এত প্রাসঙ্গিক, এত শক্তিশালী। শেক্সপিয়ারের কিং লিয়ার নাটকের এই বিখ্যাত লাইনটা, রাইপনেস ইজ অল, যেন টু অটম কবিতার পুরো দর্শনটাকে এক লাইনে বলে দেয়। জীবনের লক্ষ্য অমর হওয়া নয়, বরং নিজের সময়ে পরিপূর্ণভাবে ফুটে ওঠা আর সে পরিপূর্ণতাকে গ্রহণ করা। শরৎ ঋতু ঠিক সেই মহিমান্বিত পরিপূর্ণতারই প্রতীক। তাহলে এই কবিতার চূড়ান্ত শিক্ষাটা কি? এটাই যে পরিবর্তন জীবনেরই নিয়ম, আর সেই পরিবর্তনকে, এমনকি সমাপ্তি বা মৃত্যুকেও ভয় না পেয়ে তার ভেতরের সৌন্দর্যটাকে গ্রহণ করার মধ্যেই জীবনের আসল সার্থকতা। এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল। কে জানে, হয়তো একজন শিল্পীর সেরা সৃষ্টি কোনো অমর কীর্তি তৈরি করা নয়, বরং জীবনের সমাপ্তিকে সুন্দরভাবে মেনে নেওয়ার শিল্পকে আয়ত্ত করার মধ্যেই তা লুকিয়ে আছে।